ভয়ঙ্কর মরণফাঁদ হয়ে উঠছে ইরানের আকাশ। 7টি আমেরিকার বিমান বিধ্বস্ত। ইরানের ভেতরে সেনা পাঠানোর সাহস করবেন কি ট্রাম্প? ইরানে নিখোঁজ আমেরিকার সেনাকে জীবিত পেতে মরিয়া তেহরান ও যুক্তরাষ্ট্র। ওই সেনা যুদ্ধবন্দী হলে কি ইরানের জন্য তা বড় পুরস্কার হবে? ইরানের হাজার হাজার মিসাইল ড্রোন এখন অক্ষত। শক্তির অর্ধেকও এখনো শেষ হয়নি গোপনে শিকার আমেরিকার গোয়েন্দাদের। একের পর এক মার্কিন বিমানগুলো এভাবেই গুলি করে ভূপাতিত করে চলেছে ইরানি সেনারা। ইরানের আকাশ এখন যেন আমেরিকার বিমানগুলোর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। শুধু যুদ্ধ বিমান নয়, ইরানের ভেতরে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধারে যাওয়া বিমানগুলো ইরানের তোপের মুখে ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্পাহান প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা হয়েছে। উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একের পর এক মার্কিন বিমান ধ্বংস করা হচ্ছে বলে দাবি ইরানের বিপ্লবী বাহিনীর। যেখানে ইরানের আকাশে টিকতে পারছে না আমেরিকার বিমানগুলো, সেখানে মার্কিন স্থলসেনা গিয়ে কিভাবে জীবিত থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। গেল শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান বিধ্বস্তের পর বিমানে থাকা পাইলট এখনও নিখোঁজ। বিমানটি ধ্বংস হওয়ার পরও পাইলট নিরাপদে অবতরণ বা ইজেক্ট করে ইরানের দক্ষিণাঞ্চলে লুকিয়ে আছে বলে ধারণা করছে ইরান। তাকে জীবিত খুঁজে বের করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ইরান ও যুক্তরাষ্ট্র। আর তখনই পাইলটকে উদ্ধার করতে আসা বিমানগুলো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। সেখানেই থেমে নেই। আমেরিকান পাইলটকে জীবিত ধরিয়ে দিতে সাধারণ ইরানিদের মোটা অঙ্কের অর্থও ঘোষণা করেছে তেহরান। শুধু নিজেদের আকাশ সীমায় উপস্থিত মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেই ক্ষান্ত হচ্ছে না ইরান। হামলা অব্যাহত রয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। ইরানের মিসাইল হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে। মধ্য ইসরায়েলের রোশ হা-আইন ও পেতাহ টিকভা শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে কয়েক দফায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। আর ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন স্থানে চলছে ইরানের মিসাইল হামলা। তবে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার দায় অস্বীকার করে ইরানের বিপ্লবী বাহিনী IRGCর দাবি ওই হামলা ইসরায়েল চালিয়েছে। আর চলমান হামলা পাল্টা হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, 2 এপ্রিল মধ্যস্থতাকারী একটি দেশের মাধ্যমে ইরানকে 2 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। যদিও যুদ্ধবিরতির বিষয়ে ইরানের নতুন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আর কখনোই হামলা হবে না এই শর্তের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতিতে যাবে না তাদের দেশ। রোজকার মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। মার্কিন সেনাবাহিনীর সাথে মিলে ইরান ও লেবাননের কিছু হামলা প্রতিরোধের পাশাপাশি ওই 2 দেশেই হামলার তীব্রতা বাড়িয়েছে। শনিবার হামলা হয়েছে ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহার বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে। বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকায় 4র্থ দফায় হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী, জানিয়েছে ইরানের পরমাণু সংস্থা। এছাড়া রাজধানী তেহরান ও কারাজ শহরেও চলছে বর্বর হামলা। ইরানের মতো লেবাননেও হামলা জোরদার করেছে নৃশংস ইসরায়েল। রাজধানী বৈরুতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একাধিক অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই যখন যুদ্ধ পরিস্থিতি, যখন নেই লড়াই বন্ধের কোনো লক্ষণ, তখন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী আংশিক বন্ধ থাকার প্রভাবে দিন দিন নাজুক হচ্ছে গোটা বিশ্বের অর্থনীতি। সামনে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কায় তাই জোর করে হলেও হরমুজ খোলার চেষ্টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল বাহরাইন। তবে ভেটো ক্ষমতাধর 3 দেশ রাশিয়া, চীন ও ফ্রান্সের বিরোধিতায় পাশ হয়নি প্রস্তাবটি। বরাবরের মতোই ইরান ইস্যুতে চীন ও রাশিয়া তেহরানের পক্ষে থাকলেও এবার ইরানের বন্ধু তালিকায় নতুন করে যোগ হয়েছে ফ্রান্স। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ বিমান সেনাকে জীবিত পেতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ইরান ও আমেরিকা। মার্কিন সেনাকে ধরিয়ে দিলে প্রায়
৮১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আর সেই সেনার খোঁজে ঘুম হারাম আমেরিকার। কেন ওই সেনাকে জীবিত পেতে মরিয়া ইরান ও আমেরিকা? কেন সেই মার্কিন সেনা যুদ্ধবন্দী হলে তা হবে ইরানের খুবই শক্তিশালী দর কষাকষির হাতিয়ার? কেন মৃত সেনার চেয়ে জীবিত আমেরিকান সেনার মূল্য ইরানের কাছে অনেক বেশি? কি বলছেন বিশ্লেষকরা? মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার পর ইরান ঘোষণা দিয়েছে মার্কিন যুদ্ধবিমানে থাকা নিখোঁজ বিমান সেনাকে জীবিত ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে মোটা অঙ্কের টাকা। শুধু তাই নয়, বিমান সেনাকে উদ্ধারের অভিযানে গিয়েও হামলার মুখে পালিয়ে যেতে হয় আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টারকে। প্রশ্ন উঠেছে, জীবিত সেনাকে ধরতে এতটা বেপরোয়া হয়ে উঠেছে কেন ইরান আমেরিকা? বিমান সেনাকে পেতে নিয়মিত প্রতিযোগিতায় নেমেছে আমেরিকা ও ইরান। মরিয়া হয়ে খুঁজছে দুই দেশই। বিশ্লেষকরা বলছেন, মৃত সেনার চেয়ে জীবিত আমেরিকান সেনা ইরানের কাছে এখন সবচেয়ে দামি, কারণ তাকে যুদ্ধবন্দী করতে পারলে দর কষাকষি করতে পারবে ইরান। এতে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। ইরানের আরেকটি টেলিভিশন চ্যানেল ঘোষণা দিয়েছে, দেশটির কোহ গিলুহে ও বোহের আহমদ সহ আশপাশের প্রদেশে কেউ যদি মার্কিন পাইলটকে জীবিত ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন, তবে তাকে দেওয়া হবে $৬৬,১০০, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৮১ লাখ টাকা। এই ঘোষণা শুনে পাহাড়ি দুর্গম এলাকায় সাধারণ মানুষ পর্যন্ত নেমে পড়েছেন তার খোঁজে। এদিকে যাকে উদ্ধার করতে এত তৎপরতা, সেই অভিযানে গিয়েই বিপাকে পড়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজে জানানো হয়, উদ্ধার অভিযানকালে একটি A-10 ওয়ারথগ যুদ্ধ বিমান আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন সেনা মারাত্মক আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। ইরান দাবি করেছে, দুটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান ইরানের আকাশে পৌঁছালে সেখানের একটি হেলিকপ্টারও তারা ভূপাতিত করে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি, জানিয়ে প্রশ্ন আরও বাড়ছে। সবচেয়ে চমকপ্রদ প্রতিক্রিয়া এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। পুরো পরিস্থিতিকে হালকাভাবে উড়িয়ে দিয়ে তিনি বলছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়া, পাইলট নিখোঁজ হওয়া আর উদ্ধার বাহিনী আক্রান্ত হওয়া সবই তার কাছে যেন স্বাভাবিক ব্যাপার। মোর্শেদ আলো, বাংলা ভিশন। যুদ্ধের ১ মাস পেরিয়ে গেলেও এখনো ইরানের অর্ধেক মিসাইল লঞ্চার আর হাজার হাজার কামিকাজে ড্রোন এখনো অক্ষত। চমকে যাওয়ার মতো এমন দাবি করেছে খোদ আমেরিকার গোয়েন্দারা। তারা বলছে, তেহরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস। হোয়াইট হাউসের এমন দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রমেই নিখুঁত হচ্ছে তেহরানের নিশান। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের কয়েক দশকের দীর্ঘ প্রস্তুতি আর মাটির গভীরে ছড়িয়ে থাকা টানেল নেটওয়ার্ক নস্যাৎ করে দিচ্ছে মার্কিন রণকৌশল। তাই 2 সপ্তাহে যুদ্ধ শেষ করার যে আলটিমেটাম ট্রাম্প দিয়েছেন, তা কি সম্ভব হবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকা ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের পরেও এখনও অক্ষত রয়েছে ইরানের অর্ধেক মিসাইল লঞ্চার এবং হাজার হাজার কামিকাজি ড্রোন। গত কয়েক দশক ধরে মাটির নিচে তৈরি সুড়ঙ্গ পথ এবং পাহাড়ের গভীরে লুকিয়ে রাখার কারণেই এসব সমরাস্ত্র ভাণ্ডার খুঁজে পাচ্ছে না আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান। মার্কিন গোয়েন্দাদের সাম্প্রতিক এক রিপোর্টে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। সংশ্লিষ্ট 3টি গোপন সূত্রের বরাত দিয়ে এমন পরিস্থিতির কথা জানিয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনও ফুরায়নি ইরানের সামরিক শক্তি। তেহরানকে প্রথমে যতটা দুর্বল ভেবেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, মাঠের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। আর এই ভুল হিসাব নিকাশের খেসারতি এখন দিচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। নিজেদের সম্মান বাঁচাতে ইরানের 90% সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার কথা বলে আসছে পেন্টাগন। অথচ সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল মার্কিন গোয়েন্দা রিপোর্ট। হোয়াইট হাউস থেকে যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসার দাবি করা হলেও গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরান এখনও পুরো মধ্যপ্রাচ্যে নরক নামিয়ে আনার সক্ষমতা ধরে রেখেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের মাত্র 20-25% মিসাইল লঞ্চার বর্তমানে সচল আছে, কিন্তু পাহাড়ের গুহা বা সুড়ঙ্গে লুকিয়ে রাখা
ইরানি লঞ্চারগুলোকে হিসাব করেনি তেল আবিব। ইরানের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা সুবিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কই এখন হয়ে দাঁড়িয়েছে বড় বাধা। মিসাইল লঞ্চার সরাসরি ধ্বংস করার বদলে এখন ইরানের পাহাড়ি এলাকায় থাকা টানেলের প্রবেশপথ বন্ধ করতে মরিয়া আক্রমণ চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল, যেন মাটির নিচের ঘাঁটি থেকে সমরাস্ত্র বের করতে না পারে তেহরান। অবশ্য রণক্ষেত্রে ইরানও অনেকটা বদলে ফেলেছে নিজেদের যুদ্ধ কৌশল। শুরুর দিকে একসাথে অনেক ড্রোন বা মিসাইল ছুঁড়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখত ইরানি সামরিক বাহিনী। এখন মিসাইলের সংখ্যা কমিয়ে নিখুঁত আক্রমণের দিকে জোর দিচ্ছে IRGC। এর ফলাফলও মিলছে হাতে নাতে। একের পর এক মহামূল্যবান মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের মধ্য দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে তেহরান। আমেরিকা ও তার মিত্রদের জন্য তিক্ত বাস্তবতার এখানেই শেষ নয়, কারণ আন্তর্জাতিক সমুদ্র পথে ইরান এখনও অনেক বড় হুমকি। দেশটির উপকূলীয় মিসাইল ব্যবস্থাগুলো প্রায় অক্ষত অবস্থায় আছে বলে ধারণা সামরিক বিশ্লেষকদের। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে তেহরান। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে CNN জানায়, মার্কিন কর্মকর্তারা গোপনে স্বীকার করছেন ইরান এখনও মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 2-3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, মার্কিন আক্রমণ পুরোপুরি সফল এবং যুদ্ধ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা। কিন্তু গোয়েন্দা সূত্রের দেয়া তথ্য বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের দাবি অনেকটাই অবাস্তব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাহলে কি নিজেদের অর্ধেক শক্তি দিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কুপকাত করছে ইরান? কি পরিমাণ সমরাস্ত্র এখনও জমা আছে তেহরানের গোপন সব অস্ত্র ভাণ্ডারে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসরায়েলের সামরিক ও শিল্প স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। অনেক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে IRGC। লক্ষ্যবস্তুর মধ্যে ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ একটি ড্রোন উৎপাদন কারখানা ছিল বলেও জানিয়েছে তারা। এসবের বাইরে মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্রে সফল আঘাত হানার কথা জানিয়েছে ইরান। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। শত্রু শিবিরের জন্য ক্রমেই আরও ত্রাস সঞ্চারী হয়ে উঠছে ইরান। কেবল একের পর এক মার্কিন বিমান, হেলিকপ্টার, ড্রোন ভূপাতিত করেই থেমে নেই তারা। জায়নবাদী দখলদার ইসরায়েলেও ধারাবাহিকভাবে বিধ্বংসী আঘাত হেনে চলেছে। রাতভর তেল আবিব সহ ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অপারেশন ট্রু প্রমিসের 94তম ধাপে ইসরায়েলের উল্লেখযোগ্য সামরিক ও শিল্প স্থাপনায় সফল হামলা চালিয়েছে তারা। আঘাত হেনেছে বেশ কিছু কমান্ডার ও আর্মি ইউনিটে। 4 এপ্রিল IRGCর বিবৃতিতে বলা হয়েছে, 94তম দফায় সলিড ও লিকুইড ফুয়েল সমৃদ্ধ ভারী খোররাম শাহ, খেইবার শেকান এবং এমাদ সহ নানান প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। IRGC জানায়, এই দফায় দিমোনা, নেগেভ, বেয়ারশেভা, রামাত গান এলাকায় অনেকগুলো লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। ইসরায়েলের তথাকথিত বহুস্তরীয় ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি মিসাইল প্রতিরোধে ব্যর্থ হয়। এই হামলাকে ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করা হয়েছে। IRGC জানায়, 3 এপ্রিল ধারাবাহিক হামলার অংশ হিসেবে ইসরায়েলের নেগেভ অঞ্চলের একটি শিল্প কারখানা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পেতা তিকভা, রস হা আইন এবং ব্রাক শহরেও সফল হামলা চালানো হয়েছে। এখানেই শেষ নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের কারণে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি অ্যারোস্পেস কোম্পানি অ্যারো সেন্টিনেল। প্রায় 400 কেজির একটি ইরানি ক্ষেপণাস্ত্র এর কাছে আঘাত হানে। অ্যারো সেন্টিনেল স্বল্প ও মাঝারি দূরত্বের ড্রোন তৈরি করে। এই ড্রোন সীমান্ত পেট্রোল, কৌশলগত অপারেশন, নজরদারি ও গোয়েন্দা মিশনে ব্যবহৃত হয়। ড্রোনগুলো 90 মিনিট উড্ডয়নে সক্ষম এবং গোয়েন্দা তথ্য প্রেরণ করতে পারে। এই প্রতিষ্ঠানের তৈরি ড্রোন চলমান যুদ্ধে গুপ্ত অপারেশনে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে শত্রু বাহিনীর অবস্থান শনাক্ত করা হয়। এরই মাঝে এক বিবৃতিতে অ্যারো সেন্টিনেল ইরানি মিসাইলের আঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে। তারা বলে, আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে টার্গেট করা হয়েছে। এটি আমাদের পণ্যের গুণমান, প্রাসঙ্গিকতা ও কার্যকরী গুরুত্ব প্রদর্শন করে। দ্রুত নিজেদের কার্যক্রম আবারও শুরু করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে তারা।
চাঞ্চল্যকর আরও তথ্য হলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরেও নির্ভুল হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। এটিকে বড় এক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যদিও ইসরায়েল এটি নিশ্চিত করেনি। ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি ইসরায়েলের শহর তেল আবিবে হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরায়েলের বাইরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও মার্কিন ইসরায়েলি বিভিন্ন স্থাপনাতে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী। সব মিলিয়ে যতই দিন গড়াচ্ছে, অপ্রত্যাশিত আঘাতের মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে, ঠিক তখনই ইউরোপের আকাশে দেখা দিয়েছে এক অদ্ভুত এবং কিছুটা গা ছমছমে দৃশ্য। নীল আকাশের জায়গায় দখল করে নিয়েছে গাঢ় কমলা, কোথাও আবার টকটকে লাল এক অস্বাভাবিক আবরণ। গ্রিসের ক্রিট দ্বীপ থেকে শুরু করে দক্ষিণ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে এই দৃশ্য এখন আতঙ্ক আর কৌতূহল দুটোই বাড়াচ্ছে। প্রশ্ন উঠছে, এটা কি কোনো অস্বাভাবিক দূষণ, নাকি এর পেছনে আছে অন্য কোনো প্রাকৃতিক কারণ? কি বলছেন গবেষকরা? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মধ্যপ্রাচ্য উত্তাল যুদ্ধে আর এর মধ্যে ইউরোপের আকাশ ধারণ করল এক অদ্ভুত এবং কিছুটা গা ছমছমে রূপ। সাধারণ নীল আকাশের পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে গাঢ় কমলা এবং কিছু ক্ষেত্রে টকটকের লাল এক আস্তরণ। বিশেষ করে দক্ষিণ ইউরোপের দেশগুলোতে এই দৃশ্য সবথেকে বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপ থেকে শুরু করে মধ্য ইউরোপের বিভিন্ন অংশে এখন বাতাসের রং কমলা। কিন্তু কেন? কি রহস্য লুকিয়ে এর পেছনে? আকাশের এই কমলা রঙের কারণ হচ্ছে অরেঞ্জ ডাস্ট বা কমলা ধূলিকণা। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ধূলিকণার এই আস্তরণ এতই ঘন যে আক্রান্ত স্থানগুলোতে দৃষ্টিসীমা অত্যন্ত কমে গেছে। এছাড়া এই ধূলিমেঘ বা অরেঞ্জ ডাস্ট এখন ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। গ্রিস ছাড়াও সাইপ্রাস এবং দক্ষিণ ইউরোপের অন্যান্য অঞ্চলেও এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে লেবানন সীমান্তে থাকা ইসরায়েলি বাহিনীও এই ধুলার মধ্যে অভিযান অব্যাহত রেখেছে। বিজ্ঞানীদের মতে এটি আসলে সাহারা মরুভূমির সূক্ষ্ম ধূলিকণা। সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম তপ্ত মরুভূমি, যার উপরিভাগ খনিজ সমৃদ্ধ বালু এবং ধূলিকণায় গঠিত। ইউরোনিউজের তথ্য অনুযায়ী এই ধূলিকণা যখন বায়ুমণ্ডলের উচ্চ স্তরে পৌঁছায়, তখন এটি সূর্যের আলোতে থাকা বিভিন্ন রঙের আলোকে বাধা দেয় এবং শুধু লাল বা কমলা রঙের আলোকে আসতে দেয়, ফলে চারদিক লাল বা কমলা দেখায়। গবেষকরা বলছেন এটি কোনো কৃত্রিম দূষণ নয়, বরং মরুভূমির খনিজ উপাদানের উপস্থিতির কারণে সৃষ্ট একটি প্রাকৃতিক ঘটনা। সাহারা মরুভূমি থেকে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ধূলিকণা ইউরোপে পৌঁছানোর পেছনে কাজ করে শক্তিশালী বায়ুপ্রবাহ। আল জাজিরার খবর অনুযায়ী উত্তর আফ্রিকা থেকে আগত শক্তিশালী বায়ুপ্রবাহ বা ঘূর্ণিঝড় মরুভূমির উপরিভাগ থেকে টনের পর টন ধূলিকণা আকাশে উড়িয়ে নিয়ে আসে। এই ধূলিকণাগুলো বায়ুমণ্ডলের উপরের অংশ দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগর পাড়ি দেয়। যখন এই বায়ুপ্রবাহ ইউরোপের ভূখণ্ডে পৌঁছায়, তখন বাতাসের গতিবেগ কমে গেলে বা বৃষ্টির সাথে মিশে এই ধুলো নিচে নেমে আসে। আবহাওয়াবিদরা একে ব্লাড রেইন বা রক্ত বৃষ্টিও বলে অভিহিত করেন। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমির এলাকা বৃদ্ধি পাওয়া এবং বায়ুপ্রবাহের ধরনে পরিবর্তন আসায় এই ধরনের ঘটনা আগের চেয়ে ঘন ঘন ঘটছে। চিকিৎসকরা বলছেন এই সূক্ষ্ম ধূলিকণা মানুষের শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যারা অ্যাজমা বা ফুসফুসের দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন। তাদের জন্য এই বাতাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইউরোনিউজ এবং বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই সময় ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ধূলিকণাগুলো এতটাই সূক্ষ্ম যে তারা সহজেই ফুসফুসে প্রবেশ করে জ্বালাপোড়া বা কাশির সৃষ্টি করতে পারে। ইউরোপে এই অরেঞ্জ ডাস্টের প্রভাবে জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে। অনেক জায়গায় ফ্লাইট চলাচলের সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বের হতে বলা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন না হওয়া পর্যন্ত এই ধূলিময় পরিস্থিতি বজায় থাকতে পারে।